নমস্কার প্রিয় ছাত্রছাত্রী ও অভিভাবকদেরকে জানাই মানভূম উত্তরণ ও খাস খবর বাংলা 1 নম্বরের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন। আশা করি সকলে ভালো আছেন, সকলে সুস্থ আছেন, বাড়িতে থাকুন, সুস্থ থাকুন এই আশা রাখছি। সাথে সাথে দশম শ্রেণীর যে পঠন পাঠন চলছে সেটা আশা করি ছাত্রছাত্রীদের খুব উপকারে আসছে বলে মনে করি, বা আপনারাও মনে করেন। অভিভাবকদের উদ্দেশ্যে বলছি, ছাত্রছাত্রীদেরকে এই পাঠ্য বিষয় দেখার জন্য আমরা অনুরোধ করছি এবং ভালো যে জিনিসগুলো সেগুলোকে নেওয়ার জন্যে অনুরোধ করছি। ভালো জিনিস বলতে এই যে পঠন পাঠনের যে ভালো দিকটা এখন তুলে ধরা হচ্ছে সেইটাকে যেন ছাত্রছাত্রীরা ভালোভাবে নেয় এই আশা রেখে পরে আমরা আরেকবার অভিনন্দন জানিয়ে শুরু করছি আজকের পাঠ্যসূচি অনুযায়ী পঠন পাঠন। আমি বাবুগ্রাম সম্মিলনী উচ্চতর বিদ্যালয়ের কার্তিক চন্দ্র মণ্ডল, জীবন বিজ্ঞানের শিক্ষক। আজকে দশম শ্রেণীর অঙ্গজ জনন পড়াচ্ছি। অঙ্গজ জননের কিছু অংশ পড়ানো হয়ে গেছে। মূলের সাহায্যে অঙ্গজ জনন হয়ে গেছে, কাণ্ডের সাহায্যে মানে প্রাকৃতিক অঙ্গজ জনন যেটা সেটা হয়ে গেছে। এরপর পাতার সাহায্যে প্রাকৃতিক অঙ্গজ জনন আমরা পড়াচ্ছি। পাতার সাহায্যে প্রাকৃতিক অঙ্গজ জনন। এখন কিছু কিছু উদ্ভিদ আছে যে উদ্ভিদগুলো পাতার সাহায্যে বংশ বিস্তার করতে পারে। তোমরা নিশ্চয়ই জানো পাথরকুচি বলে এক ধরনের পাতা আছে। পাথরকুচি গাছের পাতা যদি আমরা ছিঁড়ে পরে মানে কেটে কেটে খণ্ড খণ্ড করে পরে যদি মাটিতে, নরম মাটিতে ফেলে দিই, তাহলে কিন্তু সেই নরম মাটিতে ওই খণ্ডিত পাতার অংশ থেকে নতুন গাছ তৈরি হয়ে যায়। তোমরা এটা একটা পাথরকুচি পাতা। এই পাথরকুচি পাতার এইগুলোতে মুকুল আছে, বুঝতে পেরেছো? এগুলোতে কি আছে? মুকুল আছে। এইরকম খাঁজগুলোতে পাতার ধারে যে খাঁজ থাকে সেখানে মুকুল থাকে। আর এই খাঁজে যে মুকুলগুলো এরা হচ্ছে অস্থায়ী। পাতাতে কিন্তু কোনো মুকুল থাকে না, কোনো গাছের পাতাতেই এরকম মুকুল থাকে না। তবে এই গাছের পাতাটার ক্ষেত্রে আমরা বলছি মুকুল আছে, তার মানে এই গাছের পাতায় মুকুল থাকে। এটা হচ্ছে অস্থানিক মুকুল। সাধারণত কাণ্ডে মুকুল থাকে, মূল এবং পাতাতে কোনো মুকুল থাকে না। যদি থাকে সেটা অস্থানিক মুকুল, তাহলে এটা অস্থানিক মুকুল। এখন এই গাছের পাতা তোমরা আগেও পড়েছো যে পাতার সাহায্যে অঙ্গজ জনন যদি কৃত্রিম পদ্ধতিতে যখন মানুষের সাহায্যে হয়, আর প্রাকৃতিক পদ্ধতিতে হয়তো ঝড়ঝাপটা হলো, গাছের পাতা ছিঁড়ে নরম মাটিতে ভেজা মাটিতে পড়লো, তাহলে সেটা প্রাকৃতিক কারণে। কিন্তু মানুষ যখন বা অন্য কোনো প্রাণীর দ্বারাতে যদি হয় তখন সেটাকে আমরা কৃত্রিম বলি। অর্থাৎ যখন মনে করো একটা গাছের পাতাকে তুলে নিয়ে এসে পরে সেটাকে ছোট ছোট খণ্ডে খণ্ডে ভাগ করে দিলে, ভাগ করার পর সেটাকে মাটিতে ফেলে দিলে, তাহলে ওই মাটিতে ফেলে দিলে পরে নরম মাটিতে, ভেজা মাটিতে, তাহলে দেখা যাবে ওই কিছুদিনের মধ্যেই ওইখান থেকে গাছ হয়ে যাচ্ছে। অর্থাৎ এই অংশটা যদি কেটে ফেলে দেওয়া হয়, এই যে অংশটা, এই অংশটাতে এই যে মূল আছে, এখানে মুকুল আছে, এই অংশ থেকেই পরবর্তীকালে গাছ হয়ে যাবে এবং এর পাতা তৈরি হয়ে যাবে। তাহলে এই অংশটাকে আমরা বলছি অঙ্গজ জনন। এটা পাতার সাহায্যে অঙ্গজ জনন। সেই রকম বিগোনিয়া বলে একটা গাছ আছে, বিগোনিয়া, তাহলে এটার নাম হচ্ছে পাথরকুচি, আরেকটার নাম হচ্ছে বিগোনিয়া। এটা হচ্ছে প্রাকৃতিক অঙ্গজ জনন। বুঝতে পেরেছো? তাহলে আমরা এখন প্রাকৃতিক অঙ্গজ, পাতার সাহায্যে প্রাকৃতিক অঙ্গজ জনন বলছি। তাহলে এটা যদি মানুষ না করে, যদি এটা প্রাকৃতিক কারণে অর্থাৎ ঝড় ঝঞ্ঝা ইত্যাদির কারণে যদি মানে প্রচণ্ড জোরে ঝড় দিল, ঝড় দেওয়ার পর গাছের একটা পাতা ভেঙে বা ছিঁড়ে পড়ে গেল, তখন সেটা হচ্ছে প্রাকৃতিক অঙ্গজ জনন এবং এটা হচ্ছে পাতার সাহায্যে অঙ্গজ জনন। এরপর যেটা বলছি সেটা হচ্ছে অন্যান্য অঙ্গের সাহায্যে। আমরা মূলের সাহায্যে অঙ্গজ জনন পড়েছি, কাণ্ডের সাহায্যে অঙ্গজ জনন পড়েছি, প্রাকৃতিক অঙ্গজ জনন, পাতার সাহায্যে অঙ্গজ জনন হয়ে গেল। এরপর প্রাকৃতিক অঙ্গজ জননের আরও একটা বলছি, অন্যান্য অঙ্গের সাহায্যে অঙ্গজ জনন। যেমন বুলবিল। বুলবিল কি কিছু কিছু গাছ, যেমন চুপড়ি আলু, খাম আলু, বুঝতে পেরেছো? এই চুপড়ি আলু,
চুপড়ি আলু, খাম আলু, অ্যাগেভ বলে এক ধরনের গাছ আছে, যে গাছগুলোর দেখো এইটা একটা, এই খাম আলু গাছ, এই খাম আলু গাছে এইরকম পাতা থাকে, দেখবে তোমরা রাস্তার ধারে কোনো সময় যেতে যেতে কোনো গাছের উপরে এরকম লতানো একটা গাছ দেখতে পাবে, যেটা দেখতে গাছের উপরে যে পাতাটা সেটা পান পাতার মতন অনেক বড় হয়। এবং এই গাছটা হচ্ছে ধরো খাম আলু গাছ। এই খাম আলু গাছটাতে যদি তুমি একটু লক্ষ্য করো তাহলে এই যে পাতার কক্ষে, এটা হচ্ছে পর্ব, এটা হচ্ছে কাণ্ডের অংশ, এটা হচ্ছে এইখানে যে কাক্ষিক মুকুল, এই কাক্ষিক মুকুলটা খাদ্য সঞ্চয় করার পর এইরকম আস্তে আস্তে বড় হতে থাকে। আস্তে আস্তে যখন বড় হয়ে যায় খাদ্য, এটা এখান থেকে খসে পড়ে যায়, মাটিতে যদি পড়ে যায় এটাতে অস্থানিক মূল থাকে, অস্থানিক মুকুল থাকে। এখন এই কাক্ষিক মুকুল থেকে পরবর্তীকালে, মানে এটা ভুল বললাম, এক্ষেত্রে যে খাদ্য সঞ্চয় করার ফলে এটা যখন স্ফীত হয়ে গেল, ছেড়ে পড়ে গেল, এই মুকুলটা এরপর মাটিতে যখন পড়লো অঙ্কুরিত হয়ে আবার গাছ তৈরি করতে পারে। তাহলে এটা প্রাকৃতিকভাবে, এটা হচ্ছে খাম আলু, চুপড়ি আলু এর ক্ষেত্রে দেখতে পাওয়া যায়। এটাকে বলা হয় বুলবিল। এই যে খাদ্য সঞ্চয় করার ফলে কাক্ষিক মুকুল বড় হয়ে যাচ্ছে, এইটাকে আমরা বুলবিল বলি। কার ক্ষেত্রে দেখা যায়? চুপড়ি আলুর ক্ষেত্রে, খাম আলুর ক্ষেত্রে দেখতে পাওয়া যায়। বুঝতে পারা গেল কি গেল নাই? নিশ্চয়ই বুঝতে পারছো যে এটাকে আমরা বুলবিল বলি। এটা একটা অন্য অঙ্গ, এটা হচ্ছে কাক্ষিক মুকুল। এটা হচ্ছে উদ্ভিদের কাক্ষিক মুকুল পরিবর্তিত হয়ে এরকম কি করতে পারে? অঙ্গজ বিস্তার ঘটাতে পারে। এছাড়া আরও একটা বলছি, টিউরিয়ন। টিউরিয়ন বলে আর একটা অঙ্গ আছে, টিউরিয়ন। এটাও মুকুল, এটা অগ্রমুকুল। এটাও খাদ্য সঞ্চয় করার ফলে তোমরা জলে এক ধরনের ফার্ন জাতীয় উদ্ভিদ দেখতে পাওয়া যায়। এইরকম একটা জায়গা থেকে এরকম সরু সরু অনেক গাছ বেরোয়, দেখবে জলের ধারে, এবং এইটাতে এরকম দাগ দাগ থাকে। এটাকে যদি একটু টিপে টিপে যাও দেখবে ফটফট ফটফট করে ছেড়ে ছেড়ে যাচ্ছে এবং সেটা ফটফট শব্দ উঠছে। এটা এক ধরনের ফার্ন জাতীয় উদ্ভিদ। এর এই অগ্রভাগে এরকম ছোট ছোট মুকুল থাকে। এই মুকুলগুলো খাদ্য সঞ্চয় করার পর এটা একটু বড় হয়ে যায় মুকুলটা, এটাকে তখন টিউরিয়ন বলে। টিউরিয়ন এটা কোন উদ্ভিদ? জলজ ফার্ন, ইউট্রিকুলেরিয়া। ইউট্রিকুলেরিয়া, এই যে জলজ ফার্নটা, এর এই যে অগ্রমুকুল, এই অগ্রমুকুলটা খাদ্য সঞ্চয় করার পর এইরকম বৃহৎ আকৃতি ধারণ করে, এবং বৃহৎ আকৃতি ধারণ করার পর এইখান থেকে ছেড়ে মাটিতে পড়ে যায় এই মুকুলটা। এটা শীতকালের আগেটাতে হয়। শীতকালটা কিন্তু এইরকম অবস্থাতেই থেকে যায়, এর থেকে কোনো অঙ্কুরোদ্গম হয় না, কারণ শীতকালে প্রচণ্ড ঠান্ডা, সেই জন্য এটা কি সুপ্ত অবস্থায় থেকে যায়। এরপর যখন অনুকূল পরিবেশ আসে তখন এটা অঙ্কুরিত হয়ে পড়ে, এইরকম গাছ তৈরি করে। বুঝতে পারা গেল কি গেল নেই? নিশ্চয়ই বুঝতে পারছো। এটা হচ্ছে টিউরিয়নের সাহায্যে অঙ্গজ জনন। এটা এক ধরনের অন্যান্য অঙ্গ, এটা পাতা, মূল, কাণ্ড এরকম নয়, এটা একটা অন্যান্য অঙ্গের সাহায্যে অঙ্গজ জনন। এটাও একটা প্রাকৃতিক অঙ্গজ জনন। এরপর আমরা আসছি কৃত্রিম অঙ্গজ জনন। তোমাদের প্রাকৃতিক অঙ্গজ জনন শেষ হয়ে গেল। এরপর যেটা আসছি সেটা হচ্ছে কৃত্রিম অঙ্গজ জনন। কৃত্রিম অঙ্গজ জনন কি? যখন কৃত্রিম পদ্ধতিতে, কৃত্রিম অঙ্গজ জনন, যখন কৃত্রিম পদ্ধতিতে কোনো উদ্ভিদ দেহের অঙ্গ বা অঙ্গাংশ যদি বিচ্ছিন্ন হয়ে অপত্য উদ্ভিদ সৃষ্টি করে তখন তাকে কৃত্রিম অঙ্গজ জনন বলে। তাই কৃত্রিম অঙ্গজ জনন যখন প্রাকৃতিক কারণে না হয়ে যখন কোনো জীবের দ্বারা বা কোনো মানুষের দ্বারা ওইটা হয়ে থাকে, অর্থাৎ যে অঙ্গজ জনন পদ্ধতি কৃত্রিম পদ্ধতিতে হয়, কৃত্রিমভাবে হয়, তাকে আমরা কৃত্রিম অঙ্গজ জনন বলি। কৃত্রিম অঙ্গজ জনন কত রকমের আছে দেখো। প্রথম হচ্ছে শাখা কলম। কৃত্রিম অঙ্গজ জনন প্রথম হচ্ছে শাখা কলম। দুই, দাবা কলম। শাখা কলমকে বলা হয় কাটিং, দাবা কলমকে বলা হয় লেয়ারিং। তিন, জোড় কলম, গ্রাফটিং।
গ্রাফটিং, শাখা কলম, দাবা কলম, জোড় কলম, গুটি কলম, এটাকে গুটি বলে, এটা গুটি। তাহলে জোড় কলম, শাখা কলম, দাবা কলম, এবং এখানে দেখো যেটা আমরা বলছি জোড় কলম, দাবা কলম, শাখা কলম, আরেকটা যেটা হচ্ছে 5 নাম্বার, সেটা হচ্ছে অনুবিস্তারণ। অনুবিস্তারণ, মাইক্রো প্রপাগেশন, এটাও কৃত্রিম পদ্ধতি। তাহলে প্রথমটা আমরা আসছি কাটিং। কাটিং জিনিসটা কি? কোনো উদ্ভিদের কোনো অংশকে কেটে পরে সেই উদ্ভিদ অংশে যে মুকুল থাকে সেই মুকুল থেকে, সেটা অস্থানিক মুকুল হতে পারে, স্থানিক মুকুল হতে পারে, যাই হোক না কেন, সেই কাটা অংশটা থেকে যখন গাছ তৈরি হয় তখন তাকে কাটিং বলে বা শাখা কলম বলে। শাখা কলম অনেক রকমের আছে, যেমন মূলের সাহায্যে শাখা কলম, কাণ্ডের সাহায্যে শাখা কলম, পাতার সাহায্যে শাখা কলম, কৃত্রিম পদ্ধতি। কিন্তু আগে আমরা পড়েছি মূলের সাহায্যে প্রাকৃতিক অঙ্গজনন, কাণ্ডের সাহায্যে অঙ্গজনন, পাতা, সেইগুলোই কেবলমাত্র কৃত্রিমভাবে যখন মানুষের দ্বারা বা অন্য কোনো প্রাণীর দ্বারাতে হবে তখন সেটাকে বলা হয় শাখা কলম, গুণের সাহায্যে শাখা কলম। ধরো একটা লেবু গাছ বা পাতি লেবুর গাছের মূল, একটি লেবু গাছ বা পাতি লেবু গাছের মূল আমরা কি করলাম? কেটে পরে মাটিতে পুঁতে দিলাম। ওই মূলে যে অস্থানিক মুকুল থাকে বা শিশু গাছের, শিরীষ গাছের মূলকে যদি কেটে পরে তুমি মাটিতে পুঁতে দাও, তাহলে তখন কি হবে? ওই গাছটা কিছুদিন, ওই যে মূলটা, ওই মূলটার থেকে কিছুদিন পরে গাছ হয়ে যাবে। তাহলে এটা মূলের সাহায্যে, এবং এটা কৃত্রিম পদ্ধতিতে, অর্থাৎ মানুষ সেখানে সাহায্য করছে, এটা কিন্তু প্রাকৃতিক পদ্ধতিতে নয়। তাহলে এটা হচ্ছে কৃত্রিম অঙ্গজননের মূলের সাহায্যে অঙ্গজনন। ঠিক সেই রকম কাণ্ডের সাহায্যে, কাণ্ড বা শাখা, দেখো কাণ্ড বা শাখার সাহায্যে যে শাখা কলম, সেটা যেমন মনে করো একটা আম গাছের বা একটা গোলাপ গাছের, আমরা দেখবে গোলাপ গাছ বা কি বলে লেবু গাছ, পাতি লেবু বা এরকম লেবু গাছের শাখাকে কেটে এনে পরে আমরা যদি কি বলে যে ফুল গাছগুলো যেগুলো ডালিয়া, তোমরা নিশ্চয়ই দেখেছো, গাঁদা, দেখবে গাছের ডগাগুলোকে বা গাছের কিছুটা অংশকে কেটে পরে মাটিতে পুঁতে দাও। গাঁদা গাছ একটা ভালো বড় গাছের, বড় ধরনের গাছ হয়েছে গাঁদা গাছ, সেই গাঁদা গাছের ডালগুলোকে ভেঙে ভেঙে বা একটু কেটে কেটে সেগুলোকে পুঁতে দাও, তাহলে দেখবে ওখান থেকে ওই শাখা থেকেই কি হয়েছে, মানে ওটা কাণ্ডের অংশ, তাহলে ওটা কাণ্ডের থেকে গাছ হয়ে যাচ্ছে। আবার তোমরা যদি কৃত্রিমভাবেও যদি এটা করা যায় শাখা কলম, দেখবে তোমরা ঘরে যখন আমরা আখ চাষ করি, আমরা যারা আখ চাষ করি তারা কি করি, আখ গাছের কাণ্ডটাকে কেটে রেখে দিই বা ডগার দিকটাকে কেটে মাটিতে কিছুদিন পুঁতে রেখে দিই। এই শীত, এই গ্রীষ্মকালের এই চৈত্র বৈশাখ মাসে আখ কেটে নেওয়া হয়। আখ কেটে পরে রস বার করবার সময় গাছের যে ডগা অংশটা, সেই ডগা অংশটাকে কেটে পরে ছোট ছোট খণ্ড করে মাটিতে পুঁতে রেখে দেওয়া হয়। এইবারে সেই খণ্ডগুলোকে যখন গাছ তৈরি করবার দরকার হয় তখন ওই খণ্ডগুলোকে জমিতে পোতা হয়, জমিতে দেখবে কিছুদিন পরে ওর থেকে গাছ হয়ে গেছে। ওটা হচ্ছে আসলে শাখা কলম বা ওটাকে আমরা বলি দাবা কলম, এই কি বলে শাখা কলমের কাণ্ডের সাহায্যে শাখা কলম। তাহলে এটা আখ গাছের ক্ষেত্রে দেখা যায়, ডালিয়া গাছের ক্ষেত্রে করা যায়, কি বলে জবা গাছের ক্ষেত্রে, জবা গাছের কাণ্ড, তোমার কোনো জায়গায় তুমি ভালো গাছের জবা দেখতে পেয়েছো, জবা ফুল ফুটেছে, তোমার মনে হলো যে গাছের একটা, এই গাছটার থেকে আমি যদি গাছ তৈরি করতে পারতাম তাহলে ভালো, তখন তুমি কি করো, তুমি ওই জায়গা থেকে ওই গাছের ডালটাকে নিয়ে এসে পরে মাটিতে পুঁতে দাও, কি ঠিক কি না? তাহলে সেই যে গাছের ডাল বা শাখা তুমি এনে পরে পুঁতলে তোমার দাঁড়াতে হলো, ওটা কিন্তু প্রাকৃতিকভাবে হয় না, তাহলে এটা হচ্ছে কাণ্ডের সাহায্যে অঙ্গযোজন। বুঝতে পারা গেল? সেরকম পাতার সাহায্যে অঙ্গযোজন তোমরা আগেই পড়ে এলাম যে পাতা, বিগোনিয়া, পাথরকুচি, এগুলোকে যদি আমি খণ্ড খণ্ড করে কেটে পুঁতে দিই তাহলেও এটা মানুষের সাহায্যে যখন হচ্ছে তখন পাতার সাহায্যে, এইটা হচ্ছে শাখা কলম। সেটা মূলের সাহায্যে শাখা কলম, কাণ্ডের সাহায্যে এবং পাতার সাহায্যে শাখা কলম। বুঝতে পারা গেল কি গেল নয়? এইবারে দাবা কলম। দেখো দাবা কলমটা কি, যখন কোনো একটা গাছ তার শাখা প্রশাখা যদি লম্বা হয় বা গাছটা লতানো যদি হয়,
এই লতানো গাছের শাখা বা লতানো গাছটাকে যদি এই যে মনে করো এই একটা গাছের শাখা, এই গাছের শাখাটাকে যদি বাঁকানোর পর এটাকে ধরো, এটাকে আমি বাঁকিয়ে দিচ্ছি, এই যে এত বড় লম্বা ছিল এটাকে বাঁকানোর পর, এটা হচ্ছে মাটির অংশ, এখানে মাটি আছে, এটাকে বাঁকানোর পর এরকমভাবে মাটিতে স্পর্শ করানো, মাটিতে এখানে পুঁতে দেওয়া হলো কিছুটা অংশ। মাটিতে পুঁতে দেওয়ার পর কিছুদিন এই অংশটাকে ওইরকম মাটিতে সংযুক্ত করে রেখে দেওয়া হলো। এই যে পুঁতে দেওয়া, মাটিতে সংযুক্ত করা গাছের এই অংশটাকে, যতটুকু অংশ তুমি সংযুক্ত করছো, এই অংশটাকে বলা হয় লেয়ার। আর এই যে পদ্ধতিতে যে তুমি করছো, এটা তুমি কৃত্রিম পদ্ধতিতে করছো, গাছের ডালটাকে বাঁকাচ্ছ, বাঁকানোর পর সেটাকে মাটিতে পুঁতছো, এটা তোমার দ্বারাতে হচ্ছে, তাই কৃত্রিমভাবে হচ্ছে, এটা প্রাকৃতিকভাবে হচ্ছে না, তাই এটাকে বলা হয় কৃত্রিম পদ্ধতি। এই পদ্ধতিটার নাম হচ্ছে দাবা কলম বা লেয়ারি। তাহলে যে পদ্ধতিতে কোনো গাছের কাণ্ডের শাখা প্রশাখা যদি লম্বা হয়, সেই লম্বা শাখা শাখাকে যদি মাটিতে পুঁতে দেওয়া হয়, মাটিতে সংযুক্ত করা হয়, গাছের যে অংশটা সংযুক্ত করা হয় মাটিতে, তাকে বলা হয় লেয়ার। আর যে পদ্ধতিতে করা হয় তাকে বলা হয় লেয়ারিং। এটা করবার নিয়ম আছে। তাহলে আমরা দাবা কলম করবার জন্য প্রথমে কি করি, যে জায়গাটা মাটিতে পুঁততে হবে সেই জায়গাটা ছালটাকে ছাড়াতে হবে, মনে রাখবে। সেই জায়গাটাকে কি করতে হবে, ধরো একটা গাছের ডাল, এই ডালটার এই যে উপরে যে ছাল অংশটা আছে সেই ছাল অংশটা ছাড়িয়ে দিতে হবে। এবারে ছাল অংশটা ছাড়িয়ে দিয়ে পরে বা চামড়া অংশটা ছাড়িয়ে দিয়ে পরে মাটিতে সেই জায়গাটাকে পুঁতে দিতে হবে, মাটি দিয়ে চাপা দিয়ে দিতে হবে। আর যদি পারা যায় ওইখানটাতে একটু অক্সিজেন দ্রবণ দিয়ে দাও, অক্সিজেন দ্রবণ দিয়ে দিলে পরে ওইখান থেকে মূল জমাবে, তাহলে আস্তে আস্তে ওই জায়গা থেকে কিছুদিন পর দেখা যাবে মূল। তখন কিন্তু আর এই ডালটাকে বা শাখাটাকে যদি তুমি টেনে তুলতে চাও, টেনে তুললেও টেনে তোলা যাবে না। তখন কি করবে, এই জায়গাটা কেটে দাও, এইখানটাতে এই গাছটা বা এই গাছটাকে, এই অংশটাকে তুলে নিয়ে পরে পুরো অংশটাকে তুমি মাটিতে পুঁতে দাও, তাহলে দেখা যাবে এটা একটা গাছ হয়ে যাবে। তাহলে এটা দাবা কলমের পদ্ধতি। কিন্তু এই দাবা কলম অনেক রকমের আছে। কি, সরল দাবা কলম, এটাকে গ্রাউন্ড লেয়ারিং বলা হয়, সরল দাবা কলম। এই যেটা আগের যে ছবিটা দেখালাম সেটা হচ্ছে সরল দাবা কলম। এরপর যেটা বলছি, সরল দাবা কলম ছাড়া যেটাকে বলা হয় সার্পেন্টাইন লেয়ারিং, সার্পেন্টাইন লেয়ারিং। তাহলে এটা কীরকম, ওই যে একটা গাছের শাখা, এটাকে যদি এইরকম আঁকা বাঁকা করে পরে অনেক লম্বা শাখা, তার অনেকবার ওইরকম কি করা যায়, বাঁকানো যায়। দেখো এই শাখাটাকে তুমি এইখানে একবার বাঁকালে, এইখানটা কেটে পরে এটাকে মাটিতে পুঁতলে, আবার এই যে ডগাটা আবার অনেকটা লম্বা, এইখানটাকে আবার বাঁকালে, এইখানটাকে আবার মাটিতে পুঁতলে, এইখানটাকে একটু চেঁচে দিলে, এইবারে ধরো এটাকে আরও বাঁকানো যায় বা এটাকে এরকম তুলে দিলে, তাহলে এই অংশটা থেকে দেখো এই অংশটা গাছ হয়ে যাবে। তাহলে এই অংশটা গাছ হলো, এই অংশটা, তাহলে দুটো তুমি গাছ পেয়ে গেলে। তাহলে এটা কীরকম, সাপের মতন বাঁকিয়ে পরে তুমি এটা তৈরি করছো, এটাকে বলা হয় সার্পেন্টাইন লেয়ারিং। এরপর যেটা বলছি, তাহলে সরল দাবা কলম, সার্পেন্টাইন দাবা কলম, আরেকটা দাবা কলমের কথা বলছি যেটা হচ্ছে টিপ লেয়ারিং। টিপ মানে এটা গাছের শাখা, এর এইটা হচ্ছে, এটা গাছের একটা গাছ, এটা কাণ্ড, এটা তার শাখা, এই শাখাটা লম্বা শাখা, এর ডগাটাকে মাটিতে পুঁতে দাও। এইখানে মাটির লেয়ার আছে, এই মাটিতে এর ডগাটাকে কেটে পরে এই অংশটাকে একটু ছাল ছাড়িয়ে পরে এখানে মাটিতে পুঁতে দাও, মাটি দিয়ে পরে ঢেকে দাও, কিছুদিন এরকম রেখে দাও, দেখবে কিছুদিন পরে এইখানটাকে যদি তুমি কেটে দাও, এটার থেকে পাতা ইত্যাদি বেরিয়ে যাচ্ছে, মানে এটা একটা গাছ হয়ে যাচ্ছে। এটাকে আমরা টিপ লেয়ারিং বলি, এটাও একটা দাবা কলম পদ্ধতি। আরেকটা আছে মাউন্ট লেয়ারিং। এটা এইগুলো কোন গাছে দেখতে পাওয়া যাবে, যেগুলো লতানো গাছ, যেমন মাধবী লতা, জুই, বুঝতে পেরেছো, বা জবা গাছের অনেক লম্বা ডাল, এইগুলোতে করা যায় এই সমস্ত। আরেকটা যেটা হচ্ছে মাউন্ট লেয়ারিং। দেখো এইটা একটা গাছ, তোমরা যেটা চন্দ্রমল্লিকা গাছ নিশ্চয়ই দেখেছো। চন্দ্রমল্লিকা গাছের ডালগুলো মাটির নিচের থেকে অনেক ডাল বেরোয়, বা গাঁদা গাছেরও যে ডালগুলো বেরোয় এইখান থেকে অনেক গাছের ডাল বেরোয়, মানে একটা লম্বা গাছ হয়েছে তার থেকে অনেক শাখা প্রশাখা বেরোয়। এই শাখা প্রশাখাগুলো যেগুলো মাটির কাছাকাছি আছে, সেই অংশগুলোকে যদি মাটি দিয়ে ঢাকা দিয়ে দাও, কিছুদিন পরে দেখবে ওই মাটিগুলোকে যদি ছাড়ানো হয়, তাহলে ওই যে গাছের ডাল, ওই গাছের ডালগুলোতে অনেক মূল বেরিয়ে গেছে।
এখন ওই গাছের ডালগুলোকে ছাড়িয়ে পরে যদি তুমি মাটিতে পোতো তাহলে ওই অংশগুলোর থেকে এক একটা গাছ হয়ে যাবে। দেখবে তোমরা গাঁদা গাছকে তুমি মাটিতে চাপা দিয়ে দেবে, অনেকটা লম্বা একটা গাঁদা গাছ, সেটাকে মাটিতে চাপা দিয়ে দাও, দেখবে তার থেকে যে শাখা প্রশাখাগুলো বেরোলো, সেই শাখা প্রশাখাগুলো যখন বেরোনো হয়ে গেল, অনেক লম্বা লম্বা হয়ে গেল, তখন তুমি ওইখানকার মাটিটা ছাড়াও, মাটিটা ছাড়িয়ে পরে তুমি ওই ডালগুলোকে ছড়াবার চেষ্টা করো, দেখবে ওখানে অনেক মূল বেরিয়ে গেছে। ওইগুলোকে যদি তুমি ছাড়িয়ে ছাড়িয়ে পরে মাটিতে পুঁতে দাও তাহলে তখন কিন্তু গাছ হয়ে যাবে। বা এইরকমভাবেও যদি রেখে দাও তাহলে এইগুলোকে যদি কেটে দাও বা এটা বিচ্ছিন্নও যদি হয়ে যায় তাহলেও কিন্তু প্রত্যেকটার থেকে এক একটা গাছ হয়ে যাবে। এটাকে বলা হয়, এটার নাম হচ্ছে মাউন্ড লেয়ারিং। এটার নাম বললাম কি? মাউন্ড লেয়ারিং। তাহলে এই যে লেয়ারিং পদ্ধতি দাবা কলমের, তাহলে এটা একটা গেল দাবা কলম পদ্ধতি। তাইলে কি কি দাবা কলম হলো? একটা হলো সরল দাবা কলম পদ্ধতি, সার্পেন্টাইন লেয়ারিং, টিপ লেয়ারিং, মাউন্ট লেয়ারিং। এরপর আমরা আসছি জোড় কলম পদ্ধতি, গ্রাফটিং। গ্রাফটিং কাকে বলে? যখন দুটো গাছ, একই প্রজাতির দুটো গাছ, একটা অনুন্নত গাছ আর একটা উন্নত গাছ। ধরো তোমার বাড়িতে একটি ভালো কুল গাছ আছে, ভালো কুল গাছ, তার পাশে বা তার অন্য জায়গায় আরও একটি কুল গাছ আছে যে গাছে কুল ছোট ছোট ধরে, কিন্তু ওই কুল গাছটার বৈশিষ্ট্য হচ্ছে যেটাতে কুল ছোট ধরে, সেই কুল গাছটার বৈশিষ্ট্য হচ্ছে সে কিন্তু রোগ প্রতিরোধক কম, অর্থাৎ তার রোগ হয় না। দুই, সে কিন্তু রোদ বা খরা সহ্য করতে পারে, অর্থাৎ খরা তো গাছটার কোনো ক্ষতি হয় না। কিন্তু যে গাছটা উন্নত প্রকৃতি, দেখবে আমাদের কোনো কোনো জায়গায় বড় বড় এখন আপেলের মতন কুল দেখতে পাওয়া যায় বা নারকেলের মতন কুল দেখতে পাওয়া যায়, ওইরকম নারকেল আকৃতি, যেগুলোকে আমরা নারকেল কুল বলি। এখন তো আপেলের মতন কুল পাওয়া যাচ্ছে, ছোট ছোট কুলগুলো, তো ওইগুলো হচ্ছে উন্নত জাতের কুল গাছ। এখন ওই উন্নত জাতের, দেখো কুলেই গাছ, দুটো গাছেই কুল গাছ, এখন ওই দুটো উন্নত গাছের মধ্যে যখন কি করা হয়, জোড়া লাগানো, দুটো উন্নত, একটা উন্নত একটা অনুন্নত গাছ, একই প্রজাতির দুটো গাছের মধ্যে জোড়া লাগানোকে বলা হয় গ্রাফটিং। একই প্রজাতির দুটি গাছকে যখন জোড়া লাগানো হয় বা শাখাকে যখন জোড়া লাগানো, ধরো এই একটি গাছ, এই গাছের এই একটি শাখা, আরও এই একটি গাছ, তার এই একটি শাখা, এটি হচ্ছে উন্নত গাছ, এটা হচ্ছে অনুন্নত গাছ। এই উন্নত গাছের সঙ্গে অনুন্নত গাছের এই যে শাখাটাকে কি করা হয়, যখন বেঁধে দেওয়া হয়, এটা বেঁধে দেওয়ার পদ্ধতি আছে, পরে আসছি। এই যে বেঁধে দেওয়ার পদ্ধতি, এটাকে বলা হয় জোড় কলম। বুঝতে পারা গেল কি গেল না? এবং এই পদ্ধতিতে যে উদ্ভিদ সৃষ্টি, এই সৃষ্টিটার নাম হচ্ছে জোড় কলম পদ্ধতি, গ্রাফটিং পদ্ধতি। তাহলে গ্রাফটিং পদ্ধতিটি কেমন করে করা হয় শুনে রাখো। যে দুটি গাছ নেওয়া হয় তার মধ্যে একটা মাটিতে সংযুক্ত থাকে, মাটিতে মূলতন্ত্র দ্বারা সংযুক্ত থাকে। অন্য গাছের ডালটাকে কেটে পরেও এখানে লাগিয়ে দিতে পারো, অথবা অন্য গাছের সঙ্গেও থাকা অবস্থাতেও লাগা, কিন্তু আমরা কি করি, অন্য গাছের ডালটাকে কেটে এনে পরে এই ডালের সঙ্গে জুড়ে দেওয়া হয়। ভালো বুঝতে পেরেছো? সেটা কিন্তু অনুন্নত গাছ। তাহলে যে গাছটা, সেটা হচ্ছে উন্নত গাছ, আর যে গাছটা মাটির সঙ্গে লেগে থাকে সেই গাছটা হচ্ছে অনুন্নত গাছ, কিন্তু রোগ প্রতিরোধক কম এবং খরা সহ্যকারী। এই গাছের সঙ্গে অন্য একটা গাছের শাখা জোড় লাগানো, এই গাছটা যেটা মাটির সঙ্গে সংযুক্ত থাকে, যার সঙ্গে অন্য উন্নত গাছ যুক্ত করা হয়, তাকে বলা হয় স্টক। আর যে গাছের ডালটা উন্নত গাছ থেকে সংগ্রহ করা হয়, যেটাকে এই স্টকের সঙ্গে যুক্ত করা হয়, ধরো এই ডালটা এখানে লাগানো হচ্ছে, এই যে ডালটা, এইটার নাম হচ্ছে সিয়ন, এটার নাম হচ্ছে সিয়ন। তাইলে একটা গাছের মধ্যে স্টক আর সিয়ন যোগ হয়ে যাওয়া, এটাকে বলা হয় জোড় কলম। তাই স্টক এবং সিয়ন কাকে বলে? যে গাছটা মাটির সঙ্গে মূল দ্বারা যুক্ত থাকে, যার সঙ্গে উন্নত গাছের একটা শাখা লাগানো হয়, তাকে স্টক বলে। আর যেটা উন্নত শাখা, যেটার সঙ্গে স্টকের সংযুক্ত করা হয়, সেইটাকে বলা হয় সিয়ন। বুঝতে পারা গেল? একই প্রজাতির দুটি গাছ হতে হবে। আর একটা বৈশিষ্ট্য হচ্ছে, এই জোড় কলমে যারা অংশগ্রহণ করবে
তাদের অবশ্যই কাষ্ঠল অংশ বা ক্যাম্বিয়াম থাকতে হবে। ক্যাম্বিয়াম যুক্ত উদ্ভিদ না যদি হয় তাহলে জোড় কলম হয় না। তার মানে ক্যাম্বিয়াম থাকতেই হবে। ক্যাম্বিয়াম যদি না থাকে তাহলে জোড় কলম সম্পন্ন করা যায় না। একবীজপত্রী যেমন ঘাস, বাঁশ, এই যে গাছগুলো যেগুলো নরম দুর্বল, যাদের ভিতরে কোনো কাঠ অংশ থাকে না, তাদের কিন্তু কোনো প্রকারেই জোড় কলম করা যাবে না। দুটি বাঁশ গাছের মধ্যে জোড় কলম করা যাবে না, দুটা ঘাসের মধ্যে জোড় কলম করা যাবে না। কেন করা যাবে না? না, ওদের কোনো ক্যাম্বিয়াম নাই। ব্যাপারটা বুঝতে পেরেছো? তাহলে এই হচ্ছে জোড় কলম পদ্ধতি। এখন জোড় কলম কত রকমভাবে করা যায়? জোড় কলম করা যায়, দেখো, এক, ওয়েজ গ্রাফটিং। একটার নাম হচ্ছে ওয়েজ গ্রাফটিং। ধরো এইটা হচ্ছে মাটিতে থাকা অবস্থায় একটা গাছ, এই গাছটার কিছুটা অংশ কেটে দেওয়া হলো, এটা মাটিতে লেগে আছে, এটার নাম হচ্ছে স্টক। এবং এই গাছটা যখন কাটলে তখন এই জায়গাটাতে একটা গর্তর মতন করো, মানে যে জায়গাটাতে অন্য গাছটা লাগানো হবে, তাহলে এই জায়গাটাতে আমি একটা গর্ত করলাম, কি দিয়ে? কোরাত দিয়ে কেটে পরে নচ করে দিলাম, এরকম ভিয়ের মতো, এটা ভি আকৃতির নচ করে দেওয়া হলো। এইবারে যে গাছের ডালটা এনে লাগাতে হবে, যেটা হচ্ছে শিয়ন, ধরো এই গাছের ডালটা তুমি লাগাবে, এতে কিন্তু মুকুল থাকতে হবে, পাতাগুলো ছড়ানো থাকবে, আর এইখানটা যখন তুমি এইখানে লাগাবে তাহলে এরও এইরকম এই জায়গাটা এরকম করতে হবে। সেটা কি করে করবে? সেটাও কোরাত দিয়ে কেটে দেবে। এইবারে এইটাকে এইখানে এনে পরে সেট করে দাও, এবং এটা যেন মনে রাখবে এই গাছটার সঙ্গে এই গাছটা সমব্যাসযুক্ত যেন হয়। অর্থাৎ একটা মোটা একটা সরু হয়ে গেল হবে না, সরু মানে মোটামুটি একটা সমব্যাসযুক্ত হওয়ার দরকার। এইবারে এই জায়গাটাকে একটু ভালো করে, কিন্তু বাঁধবার আগে এই জায়গাতে এক ধরনের মোম জাতীয় পদার্থ, যেটাকে বলা হয় গ্রাফটিং মোম। গ্রাফটিং মোমটা কি? মোম এবং রজন। বাজারে রজন কিনতে পাওয়া যায়, বাজারে মোম কিনতে পাওয়া যায়। মোম আর রজনকে গলানোর পর মিশ্রিত করে পরে সেইটাকে গলানোর পরে সেটাকে যদি এইখানে দিয়ে দেওয়া হয়, রজন আর মোমটাকে নিয়ে পরে এই জায়গাটা যদি ঢেকে দেওয়া হয় আর তারপর যদি বেঁধে দেওয়া হয়, কিছুদিন পর দেখা যাবে এই গাছটার সঙ্গে এই গাছটা লেগে গেছে। লেগে যাওয়ার পর দেখবে এখানে যে মুকুলগুলো ছিল সেই মুকুলগুলোর থেকে পাতা গজাচ্ছে। যতক্ষণ পর্যন্ত না পাতা গজাবে জানবে, যদি পাতা গজায় তাহলে জানবে যে এই গ্রাফটিংটা সফল হয়েছে, যদি না হয়ে থাকে তাহলে জানবে সফল হয় নাই। তার মানে এই জায়গাটা এইখানের সঙ্গে লাগে নাই, তার মানে এখানে ঠিক মতো করে লাগানো হয় নাই বা বাঁধা হয় নাই। বাঁধবার সময় একটু যত্ন করে বাঁধতে হয়, তাহলেই কিন্তু গাছটা ঠিক মতন লেগে যাবে। লেগে গেলে পরে এখান থেকে মুকুলছে, তাহলে তোমার গ্রাফটিং সফল। এটাকে আমরা বলি গ্রাফটিং পদ্ধতি, ওয়েজ গ্রাফটিং। এরপর যেটা বলছি টাং গ্রাফটিং। টাং গ্রাফটিংটা কেমন? দেখো, এইটা সেই মাটিতে থাকা গাছ, এই মাটিতে থাকা গাছের কিছুটা অংশ কেটে নিলাম, কেটে নেওয়ার পর এইখানে এমনভাবে কয়েকটা নচ করতে হবে, দেখেছো? এই জায়গাটা এরকমভাবে নচ করলাম, তাহলে অন্য যে গাছটা, এটা তাহলে স্টক নিশ্চয়ই বুঝতে পারছো। আর এই যে গাছের ডালটা আমি অন্য একই প্রজাতির আরেকটা গাছ আমি সংগ্রহ করেছি, সেই গাছটার যেটা নচ করব সেটাও কিন্তু এইরকম থাকতে হবে। বুঝতে পারা গেল কিনা? তাইলে এই অংশটা এইটার সঙ্গে সমব্যাসযুক্ত হবে, এবং এই সমব্যাসযুক্ত যে অংশটা এইখানে এনে পরে ঢুকিয়ে দাও, দেখেছো নিশ্চয়ই? এই অংশটা এইখানটা লেগে যাবে, এই অংশটা, বুঝতে পারছো? এটার নাম হচ্ছে শিয়র। এটা তো মুকুল টুকুল থাকবে। এইবারে এটাকে ওইরকমভাবে গ্রাফটিং মোম দিয়ে বেঁধে দাও, কিছুদিন রেখে দেওয়ার পর এইখান থেকে দেখবে মুকুলগুলোর থেকে পাতা সৃষ্টি হয়ে যায়। এটা হচ্ছে টাং গ্রাফটিং। এই যে টাঙের মতন, অর্থাৎ এই জায়গাটাতে অনেকগুলো খাঁজের মতন করে পরে, মানে জিভের মতন বার করে দেওয়া হয়েছে, তাই এটার নাম হচ্ছে টাং গ্রাফটিং। এরপর যেটা হচ্ছে সেটা হচ্ছে ক্রাউন গ্রাফটিং। একটা বড় ব্যাসার্ধযুক্ত গাছ যেটা মাটিতে আছে, এটা মাটিতে আছে, মূল দিয়ে পরে যোগ আছে, এটা অনেক লম্বা গাছ ছিল, ধরো এটাকে কেটে ফেলা হয়েছে, তাইলে ওটা মাটিতে কিছুটা অংশ উপরে আছে, সেই অংশটা হচ্ছে তাইলে স্টক। এইবারে আমি কি করতে পারি? এইরকম সরু সরু শাখা, কোনো একই জাতের এই গাছ, সরু সরু শাখা নিয়ে এলাম কয়েকটা। মনে করো তুমি এটা ধরো একটা অর্জুন গাছ বা আম গাছ এইরকম কাটা হয়েছে, কোনো জায়গায় একটা বড় আম গাছ ছিল, সেই আম গাছটাকে তুমি গোড়ার থেকে কিছুটা উপরে কেটেছো, এটা তাহলে মাটির সঙ্গে লেগেই আছে, তাহলে মাটিতে মূলতন্ত্র যুক্ত আছে। এইবারে অন্য গাছের ভালো জাতের একটা আম গাছ, মানে আমের তো অনেক রকমের জাত আছে, তুমি এই গাছটাতে মনে করো আম্রপালি আছে, তুমি
হিমসাগরের একটা জাত সৃষ্টি করতে, মানে আম্রপালির সঙ্গে হিমসাগর। তাহলে এই আম্রপালির সঙ্গে আমি হিমসাগর গাছটাকে লাগিয়ে দিতে পারবো কি করে? না, এই যে আম্রপালি গাছটা, এইটার গোড়াটা কিছুটা উপরে কেটেছো, কাটার পর এবারে হিমসাগরের গাছের ডালগুলোকে এইরকম কয়েকটা ডাল কাটবে এবং এইগুলোকে এইরকম, তোমরা উইকেট দেখেছো, কি বলে ক্রিকেট খেলার উইকেট, তার ডোগাটা যেমন সরু সরু হয় সেই রকম সরু সরু করে কি করবে, এইরকম করে গোল গোল করে দেবে, এতে যেন মুকুল থাকে। এইরকম করে এইখানেও কিন্তু সেই রকম ড্রিলিং মেশিন দিয়ে গর্ত করতে হবে, কয়েকটা যটা লাগাবে তটা গর্ত, এবং এখানে যতটা গর্ত, এইখান থেকে এইটা যতটা দূরত্ব সেই অনুসারে গর্তটা করতে হবে, মাপ করে পরে একদম গর্তটা করতে হবে। গর্ত করার পর এইগুলো খুঁটির মতন ওইখানে লাগিয়ে দাও। তাহলে এটা অনেক ব্যাসযুক্ত, কিন্তু এইগুলো ব্যাস কম হওয়া সত্ত্বেও এইগুলোকে যদি আমি এরকমভাবে লাগিয়ে দিই, লাগিয়ে দেওয়ার পর এখানে কিন্তু গ্রাফটিং মোম দিয়ে দাও, গ্রাফটিং মোম, এইভাবে ওটাকে কিছুদিন রেখে দাও, দেখবে কিছুদিন পরে এর থেকে যে মুকুল ছিল সেই মুকুলগুলোর থেকে পাতা জমাতে শুরু করেছে এবং এইগুলো একদিন ছোট ছোট শাখা বার করবে, তার থেকে গাছ হয়ে যাবে। তাহলে এই যে পদ্ধতিটা, এইটার নাম হচ্ছে ক্রাউন গ্রাফটিং। ক্রাউন গ্রাফটিং, এই পদ্ধতিটার নাম হচ্ছে ক্রাউন গ্রাফটিং, মনে থাকবে। এরপর সাইড গ্রাফটিং। ধরো এই একটা গাছ, এই গাছটা মাটির সঙ্গে লেগে আছে, এটার নাম হচ্ছে সাইড গ্রাফটিং। এই একটা গাছ, এটার নাম হচ্ছে স্টক, ধরে নাও মাটির সঙ্গে লেগে আছে, এর কিছুটা অংশ কেটে দিয়েছি, এরপর এটা মাটির সংযুক্ত অবস্থায় এই অংশটা, এইটাতে কি করবে, এইখানে করাত দিয়ে বা কোনো, এখন তো করাত দিয়ে পরে যন্ত্র করাত বেরিয়েছে, সেই যন্ত্র করাতের সাইডে এইখানটাতে এরকম ভি আকৃতির খাঁজ কেটে নাও সাইড দিক থেকে। এরপর একটা ডাল, কোনো ওই গাছেরই অন্য উন্নত জাতের গাছ, তারও একটা অংশ এরকমভাবে কেটে নাও। তাহলে এই যে ডালটা, এইটা ওই এইখানটাতে এরকম এরবারে লাগিয়ে দাও, এইখানটাতে একটু বেঁধে দাও। তাহলে এটা সাইড দিক থেকে হচ্ছে, তাই এটাতে যে মুকুল থাকবে সেই মুকুল থেকে জন্মে যাবে শাখা প্রশাখা, এটার নাম হচ্ছে সাইড গ্রাফটিং। তাহলে আমরা গ্রাফটিংয়ের কটা পড়লাম, এক হচ্ছে যেটা আমরা পড়লাম সেটা হচ্ছে জোড় কলমের ওয়েজ গ্রাফটিং পড়লাম, টাং গ্রাফটিং পড়লাম, ক্রাউন গ্রাফটিং এবং সাইড গ্রাফটিং পড়লাম। আরেকটা গ্রাফটিং আছে যার নাম হচ্ছে অ্যাপ্রোচ গ্রাফটিং। অ্যাপ্রোচ গ্রাফটিংটা কেমন, এইটা একটা মাটিতে সংলগ্ন গাছ, যেটাকে আমরা স্টক হিসাবে বিবেচিত করছি, আর একটা এটা টবে লাগানো গাছ। এইটা হচ্ছে উন্নত জাতের গাছ, এটা অনুন্নত জাতের, কিন্তু রোগ প্রতিরোধক্ষম এবং খরা সহ্যকারী। এখন এর একটা ডাল, এই ডালটাকে এইখানে যে গাছটি আছে তার একটা ডালের সঙ্গে জুড়ে দাও। জুড়বার যে জায়গাটা, সেই জায়গাটা ছালটা ছাড়িয়ে দাও, ক্যাম্বিয়াম অংশটা দেখা, অর্থাৎ কাষ্ঠল অংশটা। এইবার এইখানে গ্রাফটিং মোম দাও, গ্রাফটিং মোম দিয়ে পরে এই জায়গাটাকে ভালো করে সুতলি দিয়ে বেঁধে দাও। বেঁধে দেওয়ার পর কিছুদিন পর দেখা যাবে যে এই জায়গাটা সুতোটাকে খুলে দিলেও আর ছাড়ানো যাচ্ছে না, এবং এইখানে যে গাছটা উন্নত মানের তার যে মুকুল, সেই মুকুলগুলোর থেকে কিন্তু গাছটা এইখানটা যদি এবার কেটেও দেওয়া হয় তাহলে কিন্তু দেখা যাবে এই গাছটার সঙ্গে এটা লেগে থেকে যাচ্ছে এবং এর থেকে পাতা, সবুজ পাতা জন্মাচ্ছে। এইটাকে আমরা বলি অ্যাপ্রোচ গ্রাফটিং। বুঝতে পারা গেল? তাহলে গ্রাফটিংয়ের প্রথম এই যে গ্রাফটিংগুলো বললাম, এই গ্রাফটিংটার নাম হচ্ছে সিয়ন গ্রাফটিং। মানে সিয়নটা মানে উন্নত গাছের ডালটাকে অনুন্নত গাছের সঙ্গে লাগানো, এটা হচ্ছে সিয়ন, এটা হচ্ছে স্টক। এই যে সিয়নটা লাগানো এটাকে সিয়ন গ্রাফটিং বলা হয়। এবারে বাড গ্রাফটিং, তার মানে গ্রাফটিং দু প্রকারের, একটার নাম হচ্ছে সিয়ন গ্রাফটিং আর একটা হচ্ছে বাড গ্রাফটিং। বাড গ্রাফটিং কি, কোনো গাছের দেখবে যেমন তোমরা আলুতে দেখেছিলে, আলুতে এরকম ছোট ছোট গর্ত থাকে, সেখানে কি থাকে, মুকুল থাকে। সেই রকম গাছের শাখা প্রশাখা যেখান থেকে তৈরি হয় সেটা হচ্ছে পর্ব। এই পর্বে কি থাকে, মুকুল থাকে, তোমরা জানো। এখন ছুরি দিয়ে এই মুকুলটাকে যদি আমি এইখানে ছাল সমেত এবং এর কিছু কাষ্ঠল অংশ সমেত এইটাকে যদি আমি ছুরি দিয়ে চেঁচে পরে এই মুকুলটা, মনে করো এখানে পাতাটাকে ছাড়িয়ে দিলে তাহলে মুকুলটা থাকবে।
বা শাখাটাকে ছাড়িয়ে দিলে এখানে মুকুলটা থাকবে, সেই মুকুল সমেত এই অংশটাকে চেঁচে তুলে নাও, মানে ছুরি দিয়ে তুমি চাইছে তুলবে, এই জায়গাটাকে কিন্তু গর্ত মতন করে করে যেন মুকুল সমেত এখানে কি থাকে, ক্যাম্বিয়াম অংশ থাকে। এটা তাহলে তখন কি হয়ে গেল, এটা হয়ে গেল সিয়ন অংশ। আর একটা গাছ, একই জাতের গাছ, সেই গাছের ছালটাকে এরকম টি আকৃতিতে কাটো, মানে এখানটা ছালটাকে টিয়ের মতন গর্ত করো, যেমন কাটলে পরে এখানে ওর কিটা দেখাবে, ওর কাষ্ঠল অংশটা মানে কাঠ অংশটা দেখাবে, এবং বাইরের থেকে যেন টিয়ের মতন দেখায়, সেই রকমভাবে ছালটাকে টি আগে দাগ দিয়ে দিবে, টিয়ের মতন লিখে নেবে, তারপরে টিয়ের মতন করে কেটে নেবে। কেটে পরে এই যে তুমি বাঁধটা আগের থেকে সংগ্রহ করেছো, সেই বাঁধটাকে এইখানে বস করাও, ওখানে বসিয়ে দাও। বসিয়ে দেওয়ার পর ওইখানে গ্রাফটিং মোম দাও, আর ওটাকে ভালো করে বেঁধে দাও, কিন্তু মুকুল অংশটা যেন বাইরের থেকে মানে যে মুকুল অংশটা সেইটা যেন দেখা যায়। তার মানে এই যে যতটা তুলেছো এইখানটার সঙ্গে বাঁধবে, এই জায়গাটাকে বাঁধবে, এই মুকুল অংশটা যেন বাইরের থেকে, এবং বাঁধবার সময় কিন্তু টাইট করে বাঁধতে হবে, ভালো করে বাঁধতে হবে। বেঁধে দেওয়ার পর কিছুদিন পর এরকম রেখে দেওয়া যদি হয়, দেখা যায় যে ওই মুকুল থেকেই শাখা প্রশাখা তৈরি হয়ে যাচ্ছে। এটাকে আমরা বাড গ্রাফটিং বলি। এটা কুল গাছের ক্ষেত্রে করা যায়, আপেল গাছের ক্ষেত্রে করা যায়, বুঝতে পেরেছ? তাহলে এই পদ্ধতিতে আমরা অঙ্গজ জনন কৃত্রিমভাবে করতে পারি। এটাকে আমরা জোর কলমের গ্রাফটিং পদ্ধতির বাড গ্রাফটিং বলি। এরপর যেটা আসছি সেটা হচ্ছে গুটি কলম পদ্ধতি। গুটি কলম পদ্ধতিটা কীরকম না, দেখো এখানে একটা গাছের ডাল, এই গাছে তোমরা এই যে বর্ষাকাল আসছে, এই যে গ্রীষ্মকালের পর বর্ষাকাল আসবে, দেখবে বাজারে যেখানে বিভিন্ন রকমের চারা গাছ বিক্রি হয়, সেই চারা গাছ বিক্রি হওয়ার সময় তোমরা আম গাছের চারা যদি দেখো বা অন্যান্য গাছের চারাও যদি দেখো, তো দেখবে চারাগুলোর নিচের দিকে এরকম করে গোল করে মাটি দিয়ে বাঁধা আছে। ধরো আম গাছের একটা চারা, তুমি বললে এটা কলম করা গাছ, এইটা কোন পদ্ধতিতে কলম? গুটি কলম পদ্ধতিতে কলম। এই কলম করা পদ্ধতিটার নাম হচ্ছে গুটি কলম। কি করা হয়, কোনো উন্নত গাছের শাখা প্রশাখা থেকে গুটি বেঁধে অনেক ওই রকম শাখা প্রশাখা থেকে গাছ তৈরি করে দেওয়া যায়। হয়তো ধরো এখানে এই একটা গাছ আম গাছ, বা একটা লেবু গাছ, বা একটা পেয়ারা গাছ, এই গাছের অনেক ডাল আছে, সরু সরু ডাল আছে বা শাখা আছে। সেই শাখা বা ডালগুলোকে কি করতে হবে, কিছুটা অংশ, মানে যে শাখাটায় তুমি গুটি বাঁধবে, ধরো এই একটা শাখাতে গুটি বাঁধবে, এই শাখাটাতে গুটি বাঁধবে, তাহলে এটা একটা গাছ, এর তার শাখা, এই শাখাগুলোর থেকে তুমি গাছ তৈরি করতে চাইছো, যেটাকে আমরা বলছি গুটি কলম পদ্ধতি। তাহলে তুমি কি করবে না, তুমি প্রথমে এর কিছুটা ছাল ছাড়িয়ে নাও, ধরো এইখান থেকে এই পর্যন্ত ছালটা ছাড়িয়ে নেওয়া হলো, তাহলে এখানে কি দেখাবে, কাট অংশটা দেখাবে। এইবারে কাট অংশটা যখন দেখানো হয়ে গেল, মানে বেরিয়ে গেল, এই অংশটাতে এরপর একটা জিনিস বাঁধতে হবে। কি জিনিস বাঁধবে, একটা পেস্ট তৈরি করতে হবে। কি পেস্ট? গোবর, খোল, মাটি। গোবর, খোল, মাটি। যেমন আমরা আটাকে জল দিয়ে মিশিয়ে পরে যেমন লুই তৈরি করি, সেই রকম ওই মাটি, গোবর এবং খোলটাকে আগের দিনে ভিজিয়ে রাখবে। খোলটা ভিজে গেলে একদম নরম হয়ে যাবে, সেই খোলটাকে মাটির সঙ্গে মেশাও, আর গোবরটাকেও মাটির সঙ্গে মেশাও, একটা লেই প্রস্তুত করো। লেই মানে ডাব তৈরি করো। সেই ডাব অংশটাকে এইখানে দিয়ে পরে চারদিকে ভালো করে মুড়ে দাও। মুড়ে দিয়ে পরে এই অংশটাকে ন্যাকড়া জড়িয়ে পরে ভালো করে, প্রথমে ন্যাকড়া দাও বা খড় দিয়ে দাও বা বস্তা ছেঁড়া দিয়ে পরে ভালো করে সুতলি দিয়ে বেঁধে দাও। এরপর মাঝে মাঝে এটাতে জল দিতে হবে যাতে এই জায়গাটা ভেজা থাকে। আমরা কি করি, কেউ কোনো সময় কি করে, গাছের উপরের ডালের সঙ্গে হাঁড়ি বেঁধে দেয়, হাঁড়ির মধ্যে এখানে ছেঁদা করে দেয়, মানে ছিদ্র করে দেয়, আর এইখান থেকে দড়ি দেয়, আর এটা এইখানে গাছের ডালের সঙ্গে ঝুলিয়ে রেখে এই হাঁড়িতে জল দিয়ে দেয়। এইবার এই সুতলি দিয়ে পরে জল আস্তে আস্তে এইখানটাতে পড়তেই থাকবে, ভিজা থাকবেই। তুমি হয়তো একদিন জল হাঁড়িতে দিয়ে দিলে 10 দিন জল দিতে হলো না, কিন্তু তুমি যদি এরকম হাঁড়ির সিস্টেম না করো, তাহলে তোমাকে প্রায় দিনই এইখানটাতে জল দিতে হবে। জল দিলে পরে 15 দিন, 20 দিন বা 1 মাস পরে দেখবে এই জায়গা থেকে সরু সরু মূল নিচের দিকে বেরোচ্ছে। এইবারে ধরো এইখানটা তো এরকম করেছিলে, তাহলে এটাও এরকম করেছে। এইবারে যখন এরকম মূল বেরিয়ে গেল, তখন এইখান থেকে এটাকে কেটে নাও। তাহলে এই যে ডালের মতন অংশটা, এই ডালটাই এখন হয়ে গেল শাখা কলম। এই শাখা কলমটার নাম হচ্ছে গুটি কলম। এই গুটি কলমটা যদি এবারে আমরা মাটিতে পুঁতে দিই, তাহলে কিন্তু গাছ হয়ে যাবে।
এই পদ্ধতিটার নাম হচ্ছে গুটি বাঁধা পদ্ধতি। তবে এইখানটা তুই বাঁধবার আগে যখন ওই গোবর মাটি ইত্যাদি দিয়ে পরে যে লেইটা প্রস্তুত সেইটা যখন দিচ্ছ তার আগে কিন্তু এখানে একটু অক্সিন দ্রবণ দিয়ে দেবে। অক্সিন দ্রবণ দিয়ে দিলে কি হবে, তাড়াতাড়ির মধ্যে মূল আসবে। যদি অক্সিন দ্রবণ না দাও মূল আসবে কিন্তু একটু দেরি হবে, তাই ওখানে অক্সিন দ্রবণ দিয়ে দাও, মূল চলে আসবে। মূল চলে এলে পরে আর ওখানে রাখার দরকার নেই, কেটে পরে মাটিতে পুঁতে দাও। ভালো জায়গায় যেখানে তোমার নরম মাটি, সেই নরম মাটিতে পুঁতে দিলে এখানে গাছ তৈরি হয়ে যাবে। এটাকে আমরা গুটি কলম বলি। তাহলে এইগুলো হচ্ছে কৃত্রিম অঙ্গজ জননের এক একটা পদ্ধতি। এরপর যে পদ্ধতিটা সেটা হচ্ছে অনুবিস্তারণ পদ্ধতি। অনুবিস্তারণ কাকে বলে? অনু মানে ক্ষুদ্র, মাইক্রো, প্রোপাগেশন, মাইক্রো মানে হচ্ছে ক্ষুদ্র, মাইক্রো মানে কি ক্ষুদ্র, আর প্রোপাগেশন মানে কি বিস্তারণ মানে বিস্তৃতি। প্রোপাগেশন, প্রোপাগেশন মানে কি বিস্তারণ বা বিস্তৃত করা। তার মানে কি কোনো একটা উদ্ভিদের কোষ, কলা বা কোনো একটা অঙ্গ, ধরো মুকুল অথবা কাণ্ডের কিছু অংশ বা শাখার কিছু অংশ নিয়ে পরে সেটিকে যদি পালন মাধ্যমে, পালন মাধ্যম কি জিনিস? এক ধরনের দ্রবণ যাতে পুষ্টি থাকে, পুষ্টি দ্রবণ, যাকে আমরা পালন মাধ্যম বলি। পালন মাধ্যম জিনিসটা কি? পুষ্টি দ্রবণ। এতে বিভিন্ন রকমের কি থাকে? হরমোন থাকে, অক্সিন, সাইটোকাইনিন, তারপরে বিভিন্ন রকমের পুষ্টি উপাদান থাকে, কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট ইত্যাদি সমস্ত রকমের খনিজ লবণ, সমস্ত উৎসেচক, বিভিন্ন রকম জিনিস দিয়ে তৈরি এক ধরনের দ্রবণ। সেই দ্রবণে একটা কোষকে রাখলে অথবা কতকগুলো কোষকে রাখলে, যাকে আমরা কলা বলছি, অথবা উদ্ভিদের কোনো অঙ্গ যেমন মুকুল অথবা শাখার কিছু অংশ, যাই রাখো না কেন, এইটাকে রেখে পরে এর থেকে, এই কোষ থেকেও একটা গাছ তৈরি করে। কোষ থেকে একসঙ্গে অনেক গাছ, শুধু একটা গাছ নয়, একটা কোষ থেকে একটা নয়, একটা কোষ থেকে 1000, 10,000, লক্ষ পর্যন্ত গাছ করা যাবে একটা কোষ থেকে। আবার কলা থেকেও এরকম প্রচুর গাছ তৈরি করা। এই যে ক্ষুদ্র অংশ থেকে প্রচুর গাছ তৈরি করা, নতুন গাছ, তাকে বলা হয় মাইক্রো প্রোপাগেশন। আচ্ছা, আজকে তোমাদের এই মাইক্রো প্রোপাগেশনের পর্যন্তই আমি পড়ালাম। এর পরের দিন মাইক্রো প্রোপাগেশনের পদ্ধতি আমি পড়াবো। মাইক্রো প্রোপাগেশন পদ্ধতিটা পরের দিন আমি শেষ করব। তো যাই হোক, এখন যেটা আমরা পড়লাম সেটা হচ্ছে অঙ্গজ জনন পদ্ধতির বিভিন্ন ভাগগুলো। কৃত্রিম অঙ্গজ জনন, কৃত্রিম অঙ্গজ জননের কিছুটা অংশ বাকি থাকলো। কৃত্রিম অঙ্গজ জননের যে কৃত্রিম জনন অংশটা বাকি থাকলো সেই অংশটা পরের দিন আমি পড়াবো এবং সেই দিনেই তোমাদের প্রশ্নগুলো দিয়ে দেব। যাই হোক, আসলে সময়টা সংক্ষিপ্ত, সেই সংক্ষিপ্ত সময়ের মধ্যে এইরকম বিস্তৃতভাবে পড়ানোটা একটু অসুবিধা হচ্ছে। যাই হোক, যতটুকু জানা যাচ্ছে সেটাই নিয়ে নাও। এরপর পরের দিন আমরা ওই অংশটাকে বর্ণনা করব। এই প্রোপাগেশন, মাইক্রো প্রোপাগেশনের বর্ণনাটা আমরা কেমনভাবে করা হয়, এর সুবিধা অসুবিধা কী, অঙ্গজ জননের সুবিধা অসুবিধা কী, সেগুলো আমরা পরের দিন পড়ব। যাই, এরপরে তোমাদেরকে অনেক অনেক শুভেচ্ছা, প্রীতি, ভালোবাসা জানাচ্ছি। আর বাড়িতে থাকবে, সুস্থ থাকবে, এই বলে আমি আমার বিষয়টা শেষ করলাম আজকে। কিছু বলুন। নমস্কার সমস্ত ছাত্রছাত্রীবৃন্দকে আমাদের মানভূম উত্তরণ এবং খাস খবর বাংলার পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন। আশা করি তোমরা সকলেই ভালো আছো। আজকে কার্তিকবাবু তোমাদের বায়োলজি পড়ালেন। আগামীকাল 6:30টার সময় একই সময়ে এই চ্যানেলেই বীরেশবাবু পড়াবেন ফিজিক্যাল সায়েন্স। তাই সবাইকে বলছি যে এই চ্যানেলে নজর রাখবে এবং তোমাদের যা প্রবলেম হবে এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবে। আমাদের ইউটিউব চ্যানেল মানভূম উত্তরণে সাবস্ক্রাইব করবে।
মানভূম উত্তরণে সাবস্ক্রাইব করবে। মানভূম উত্তরণের এই লোগোটাই ইউটিউবেও দেওয়া আছে, তোমরা এই লোগোটা দেখে নিয়েও খুঁজে বার করতে পারো। মানভূম উত্তরণের চ্যানেলের সমস্ত ভিডিওগুলো শুরুর থেকে শেষ অবধি দেওয়া আছে, এবং এখানে আমরা এই চ্যানেলের মাধ্যমেও আমরা তোমাদের কোয়ারি সলভ করতে পারবো। ফেসবুক পেজ মানভূম উত্তরণেও তোমরা তোমাদের সমস্যা সমাধানের জন্য জানাতে পারো। সকলকে আবার আন্তরিক অভিনন্দন, ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। আগামীকাল বীরেশবাবু ফিজিক্যাল সায়েন্স পড়াবেন।